শুল্ক উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ার বুসানে চলছে ট্রাম্প শি জিনপিং বৈঠক। বাণিজ্য চুক্তি ইস্যুয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট নেয়ার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সবশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। জয়পুতুল সহ ৩ মামলায় আসামি ৪৭ জন। জামাতের ৩০০ আসনে প্রাথমিক প্রার্থীর বেশিরভাগই তরুণ ও সাবেক ছাত্র শিবির নেতা। নতুন ভোটার টানতেই দলের এমন কৌশল। নতুন বাংলাদেশ পরিচালনায় যোগ্য বানাবো, সেই ধরনের লিডারশিপ কিন্তু আমরা এখনই কিন্তু রিক্রুট করছি, বাছাই। জলবায়ুর পরিবর্তনে ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। হাসপাতালে শয্যা সংখ্যার কয়েক গুণ রোগী। যশোরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এবং ফেনীতে অপরিকল্পিত নগরায়নে কমছে কৃষি জমি, বাড়ছে উষ্ণতা। খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাব। প্রতি বছর এই জমি কমে প্রায় আমরা ৩ থেকে ৪ হেক্টর জমি হারাইছি। স্বাগত। এখন বাণিজ্যে শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ঘামি বিমানবন্দরে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাদের এই বৈঠকে বেশ কয়েকটি চুক্তিতে সই হওয়ার কথা রয়েছে। আলোচনা হতে পারে শুল্ক, বিরল খনিজ, এআই চিপ ও টিকটক ইস্যুতে। বৈঠকে ট্রাম্পের সঙ্গে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মার্কো রুবিও। 2019 সালের পর এই প্রথম সরাসরি আলোচনায় বসেছেন বিশ্বের সবচেয়ে বড় 2 বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশ। এরই মধ্যে বুসানের ঘিমি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে শুভেচ্ছা বিনিময় করেছেন ট্রাম্প ও জিনপিং। আসিয়ান ও অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এই সপ্তাহে এশিয়া সফরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। তার এই সফরের শেষ দিন আজ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে ওয়াশিংটনে ফেরার কথা রয়েছে তার। চীনের ওপর 145% সম্পূরক শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং মার্কিন পণ্যে 130% শুল্ক আরোপ করেছে বেইজিং। নিয়ম বহির্ভূতভাবে রাজুকের প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে আজ। এরই মধ্যে 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করেছে আদালত। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে আর শেখ হাসিনার পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধেও আজ সাক্ষ্য গ্রহণ হবে কিনা? গালিব, গেল 16 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সেই সুবাদে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ক্ষমতায় থাকা অবস্থায় নানা দুর্নীতি, অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে 5 আগস্ট পরবর্তী সময়ে ওঠে। তেমনই একটি অভিযোগ পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের, যেখানে 30 কাঠার 6টি প্লট তাদের পরিবারের সদস্যদেরকে বরাদ্দ দেয় রাজুক। সেই অভিযোগ আমলে নিয়ে গেল জানুয়ারি মাসের প্রথম দিকে দুদক 3টি মামলা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা। শেখ রেহানার আরও যে সন্তান রয়েছে টিউলিপ সিদ্দিক, রেদওয়ান সিদ্দিক ও ছোট কন্যা আজমান সিদ্দিক সহ মোট 27 জনকে আসামি করে দুদক পৃথক 3টি মামলা দায়ের করে। সেই মামলায় মূলত দীর্ঘ তদন্ত চলার পর বিজ্ঞ আদালত এরই মধ্যে আপনি যেমনটি বলছিলেন 11 জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছে। সর্বশেষ আজ 30 অক্টোবর শেষ সাক্ষীর যে সাক্ষ্য গ্রহণ সেটি ধার্যের দিন ধার্য করে বিজ্ঞ আদালত। আপনার প্রশ্নের উত্তর এভাবে দিতে হয় যে বেলা 11:30-এর পর এই মামলার সর্বশেষ যে সাক্ষী তিনি সাক্ষ্য প্রদান করবেন। একটু জানিয়ে রাখি, গতকাল এই মামলার একজন তদন্ত যিনি আসলে মূলত এই প্লট বরাদ্দের সঙ্গে যুক্ত ছিলেন, রাজুকের এস্টেট অ্যান্ড ভূমির যিনি সদস্য খুরশিদ আলম, তিনি আত্মসমর্পণ করে এই
মামলায় গতকাল জামিন চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপক্ষর জেরায় মূলত বিজ্ঞ আদালত তাকে জামিন নামঞ্জুর করে তাকে আদালতে প্রেরণ করে। একটু বলে রাখি যে মূলত অভিযোগটা হলো অর্পিত ক্ষমতা ব্যবহার করে পূর্বাচলে যোগ্যতা না থাকা সত্ত্বেও যে 6টি প্লট নিয়েছিল 30 কাঠার, সেটিকে আমলে নিয়েই বিজ্ঞ আদালত এই সাক্ষ্য গ্রহণ করবে বেলা 11:30টার কিছু সময় পর। একটু জানিয়ে রাখি গালিব, সেটি হলো যে এই যে মামলার যে 27 জন আসামি, সেই আসামিদের বিরুদ্ধে প্রথমে কিন্তু বিজ্ঞ আদালত সমন জারি করেছিল। তারপর তলব দেওয়ার পরে যখন আসামিরা উপস্থিত না হয়েছিল আদালতে, তার পরবর্তীতে কিন্তু আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তো আর কিছুক্ষণ পর সাক্ষীর এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে, তারপর হয়তো আমরা বাকি তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দিতে পারবো। গালিব, মোটামুটি দায়রা জজ আদালত থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে তো আমরা আরও তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। গালিব, নিয়মের বাইরে গিয়ে রাজুকের প্লট নেওয়ার অভিযোগে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় সর্বশেষ সাক্ষ্য গ্রহণ হবে, সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন জাবেদ আবদুল্লাহ। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইতিমধ্যে 300 আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী, যাদের বেশিরভাগই তরুণ। রয়েছে ছাত্র শিবিরের 2 ডজনেরও বেশি সাবেক কেন্দ্রীয় সভাপতি। জুলাই পরবর্তী সময়ে তরুণদের এমন গুরুত্ব জামায়াতের কৌশল কিনা, এমন প্রশ্নের জবাবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, উদার রাজনৈতিক চিন্তা ও ইনক্লুসিভ আইডিয়া থেকেই তরুণদের বেছে নিচ্ছে দলটি। আরও জানাচ্ছেন ওমর ফারুক। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নানান চড়াই উতরাই পেরিয়ে ইতিহাসের সেরা সময় পার করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিগত 16 বছরে যুদ্ধাপরাধের অভিযোগে দলের শীর্ষ 11 নেতার মৃত্যুদণ্ড, নানা দমন পীড়নের পথ পেরিয়ে জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন উদ্যমেই এগিয়ে যাচ্ছে দলটি। 5 দফা দাবিতে রাজপথে সরব থাকলেও ইতিমধ্যে ভোটের মাঠেও পিছিয়ে নেই কোনোভাবে। এরই মধ্যে 300 আসনে প্রার্থীও চূড়ান্ত করেছে দলটি। সাম্প্রতিক সময়ে ডাকসু সহ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদে শিবির প্যানেলের জয়ে জাতীয় নির্বাচন ঘিরেও আরও আত্মবিশ্বাস বেড়েছে জামায়াতের। আর এরই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে লড়াইয়ের মাঠে সামনে আনা হচ্ছে তরুণ নেতৃত্ব। প্রার্থী তালিকায় তাই 2 ডজনেরও বেশি রয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতিরা। যুবকদের একটা উল্লেখযোগ্য অংশ তারা এবার ভোট দিবেন। যারা আগে ভোটার হলেও নির্বাচন সেভাবে না হয়, তারা ভোট দেওয়ার সুযোগ পান নাই। আমরা মনে করি জামায়াত ইসলামী এবারের যুবক সমাজকে আকৃষ্ট করার জন্য, যাদের উল্লেখযোগ্য সংখ্যক যুবক তরুণ নেতৃত্ব পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারে, সেই দিকটাকে জামায়াত অগ্রাধিকার দিয়েছে। তরুণদের অনেকেই মনে করছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা ও ফ্যাসিবাদ বিরোধী অবস্থান থেকেই তরুণদের গুরুত্ব দিচ্ছে জামাত। উপজেলার নির্বাচনে সফলতাকেও প্রার্থী হিসেবে তরুণ প্রার্থীদের বাছাইয়ে ভূমিকা রাখছে। তারা মনে করছে ধমকের রাজনীতির বদলে নতুন কিছুকেই স্বাগত জানাবেন ভোটাররা। দীর্ঘ 16 বছর আমরা যে ভারতের আধিপত্যবাদের মধ্যে ছিলাম, বাংলাদেশে আর কখনোই যেন আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ যেন আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে না পারে। তরুণদের হাত ধরেই আগামী দিনের এই যে কাঙ্ক্ষিত পরিবর্তন, কাঙ্ক্ষিত যে মানুষের প্রত্যাশা, সেটা আসবে ইনশাআল্লাহ। যে পুরাতন রাজনীতিকে সবাই না বলে দিচ্ছে, আমি জানি না আমাদের এটা রাজনীতিবিদরা মানে ওই অর্থে আর কি সবাই মিলে বুঝতে পারছেন কিনা। আপনি যেন তেন একটি বয়ান তৈরি করলে, একটা ন্যারেটিভ তৈরি করলে কিন্তু মেনে নিচ্ছেন। তবে 71-এর মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে বিতর্ক এড়াতে তরুণ নেতৃত্বকে সামনে আনা জামায়াতের কৌশল কিনা, এমন প্রশ্নের জবাবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উদার রাজনৈতিক চিন্তাকেই গুরুত্ব দিচ্ছে দল। বলেন, তরুণরা নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার ভার সামলাতে বেগ পেতে হবে না। আসনগুলোতে এ পর্যন্ত প্রাথমিক বাছাই যা করেছি, তার মধ্যে আমাদের তরুণ প্রার্থীদের সংখ্যা অনেক উল্লেখযোগ্য। সাবেক সব ছাত্র নেতারা আছেন। এটা খানিকটা ইনক্লুসিভ আইডিয়া, জামাতকে খানিকটা উদার রাজনৈতিক চিন্তা থেকে রাষ্ট্র পরিচালনার এই দায় ঘাড়ে আসলে আমরা কিভাবে সক্ষম এবং দক্ষ নেতৃত্বের মধ্যে যে রাষ্ট্রটাকে নতুন বাংলাদেশ পরিচালনায় যোগ্য বানাবো, সেই ধরনের লিডারশিপ কিন্তু আমরা এখনই কিন্তু রিক্রুট করছি, বাছাই করছি। প্রার্থীদের দক্ষতা যোগ্যতার পাশাপাশি ইনক্লুসিভ ধারণা থেকে তরুণদের গুরুত্ব দেওয়ার কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। ওমর ফারুক, এখন, ঢাকা। রাতে সাময়িক বন্ধের পর সকাল থেকে আবারও উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
গেল রোববার দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশের পিলার ও উড়াল পথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে পড়ে দুর্ঘটনার পর বুধবার রাতে পুনরায় কিছুটা কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাত 9:15টায় আগারগা থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এ সময় মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রো রেল চলাচল অব্যাহত ছিল। লাইন স্বাভাবিক হওয়ায় সকালে আবারও স্বাভাবিক হয় মেট্রো চলাচল। জলবায়ু পরিবর্তনে ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ক্রমেই বাড়ছে রোগীর সংখ্যা। 25 শয্যার বিপরীতে ভর্তি থাকছে 3 থেকে 4 গুণ বেশি রোগী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারানো 11 জনের মধ্যে অক্টোবরেই মৃত্যু হয়েছে 5 জনের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থায় চিকিৎসকদের। এদিকে সিটি কর্পোরেশন এলাকার নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি ও ড্রেনে মিলছে এডিসের লার্ভা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। 1000 শয্যার বিপরীতে গড়ে প্রতিদিন অন্তত 4000 রোগী এভাবেই চিকিৎসা নেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। শয্যা সংকুলানে যাদের বেশিরভাগেরই জায়গা হয় বারান্দার মেঝেতে। এদিকে বর্তমানে তিল ধারণের ঠাঁই নেই ডেঙ্গু ওয়ার্ডেও। সুব্রত সাহা শিক্ষকতা করেন ময়মনসিংহ জেলা স্কুলে, থাকেন নগরীর ডিবি রোডে একটি বাসায়। ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত প্লাটলেট কমতে থাকায় ভর্তি হয়েছেন মেডিকেলে। তবে চরম শয্যা সংকট থাকায় কোনো মতে চেয়ারে বসে নিচ্ছেন স্যালাইন। গা ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, আর খাবারে একেবারে অরুচি। প্রতি সেকেন্ডে রুগী আসতেছে, কিন্তু তাকে ভর্তি করার মতো আসলে এই যে জায়গাটা, এই জায়গাটা একটু বাড়াইতে হবে, মানে এক্সটেনশন করতে হবে। এই মুহূর্তে বসে বসে স্যালাইন দিতে হচ্ছে একজন রুগীকে। এই পরিস্থিতিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন রুগীরা অন্তত একটি শুয়ে তার চিকিৎসাটা নিতে পারে, স্যালাইনটা নিতে পারে। ময়মনসিংহে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শয্যার তুলনায় 3 থেকে 4 গুণ রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে। সংশ্লিষ্টরা বলছেন, আগে রাজধানী বা আশেপাশের জেলা থেকে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হলেও বর্তমানে সংক্রমণ বাড়ছে স্থানীয় পর্যায়ে। এখানে ক্লিনিকে গেলাম, যাওয়ার পরে রক্ত পরীক্ষা করলাম, ওরা বললো শুক্রবার থেকে এই জ্বরটা আমার। পরে আপনার শনিবারে আরকে চরপাড়ামুড়ে ক্লিনিকে গেছি, অন্য টেস্ট মেস করাইছি, পরে বলছে যে ডেঙ্গু। আগে ডেঙ্গু রোগী আসলে আমরা জিজ্ঞেস করতাম যে ঢাকা থেকে আসছেন কিনা, এখন কিন্তু এইটা না, এখন এখানে লোকালি যারা আছে তারাও ডেঙ্গু রোগে আক্রান্ত হইতেছে। বেশিরভাগ রোগী আসলে জ্বর নিয়ে আসতেছে, আর একদম শেষ মুহূর্তে যে সব রোগী আসতেছে তা কিন্তু না, অনেক আর্লি স্টেজে চলে আসতেছে এবং প্যানিক হয়ে চলে আসতেছে। অবশ্যই মশারি টানায় ঘুমাইতে হবে, মশারি যেন না কামড়ায় সকালবেলা এবং সন্ধ্যাবেলা, এই সময়টা সতর্ক থাকতে হবে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিয়েছে 326 জন, আর গেল 2 মাসে চিকিৎসা নিয়েছে আরও 937 জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারানো 11 জনের মধ্যে অক্টোবরে মৃত্যু হয়েছে 5 জনের। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় ডেঙ্গু ওয়ার্ডে শয্যা বাড়ানোর কথা জানালেন হাসপাতালটির সহকারী পরিচালক। ময়মনসিংহ যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে হইতেছে যে সবচেয়ে রোগীর লোড সবচেয়ে বেশি। তো সেই সাপেক্ষে যে ডেঙ্গু যে আমাদের ওয়ার্ড, এখানে আমাদের ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড, সেখানে আমাদের ইতিমধ্যেই আমাদের হইতেছে যে রোগীর সংখ্যা বাড়তেছে। তাদের যাতে সুচিকিৎসা হয়, আমরা যাতে সেটা ভালোভাবে ম্যানেজ করতে পারি, ইতিমধ্যে আমরা যারা ম্যানেজমেন্ট আছে সকলের সঙ্গে কথা বলছি এবং আমরা সেটা এক্সটেনশন করব। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও নেই পর্যাপ্ত মশক নিধন কার্যক্রম। বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবনে যত্রতত্র জমে আছে পানি, যেখানে তৈরি হচ্ছে মশার লার্ভা। নগরীর বেশিরভাগ ড্রেনের চিত্র এমনই। সিটি কর্পোরেশনের অভিযানে নগরীর বাউন্ডারি রোড, নতুন বাজার, আকুয়া সহ বিভিন্ন স্পটে অহরহ মিলছে এডিসের লার্ভা। একদিন আসছিল ওই যে ভগার মেশিন দিয়ে স্প্রে দিয়ে মশার জন্য যে স্প্রে মেডিসিন করে গেল, কোনো রকম দেওয়া পর চলে গেল। আমি ভাবছিলাম যে আমি ডেকে নিয়ে আমার এলাকায় দেবো, কিন্তু তাকে আর পাই নাই। এদিকে সিটি কর্পোরেশন জানিয়েছে, মশক নিয়ন্ত্রণে চলছে ক্র্যাশ প্রোগ্রাম। জলাশয় পরিষ্কারও নেওয়া হয়েছে উদ্যোগ। পরিস্থিতি সামাল দিতে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলছেন প্রশাসক। সিটি কর্পোরেশনকে মূলত এই ড্রেন পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে। ড্রেন পরিষ্কার করা, ড্রেনে রীতিমতো লার্ভাসাইড এবং অ্যাডাল্টিসাইড ব্যবহার করা,
এটা অবশ্যই সিটি কর্পোরেশনকে আরও ব্যাপকভাবে জোরদার করতে হবে কার্যক্রমগুলোকে। সিটি কর্পোরেশন গত 18 তারিখে শুরু করেছে, ক্র্যাশ প্রোগ্রামটা চলছে। আমরা এই মুহূর্তে আমাদের কাছে এই ডাটাটা নাই যে 18 তারিখ থেকে শুরু করার পরে এটার মানে পার্সেন্টেজটা কমেছে না বেড়েছে, বাট কার্যক্রমটা করা হয়েছে, বেগবান করা হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। 2টা নির্মাণাধীন ভবনে আমরা লার্ভাসনা পেয়েছি, সেটা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সকালবেলা লার্ভিসাইড, বিকালবেলা অ্যালার্টিসাইড প্রয়োগ হচ্ছে এবং জনগণকে সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ করছি, পাশাপাশি আমরা মাইকিং করছি। 2024-25 অর্থবছরে মশক নিধনে সিটি কর্পোরেশনের বাজেট ধরা হয়েছে 1.5 কোটি টাকা। এর মধ্যে ব্যয় করা হয়েছে অর্ধ কোটি টাকা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। যশোরের হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ার কারণ কি, প্রশাসন কি বলছে? যে রোগী সেই রোগীর যে বেড রয়েছে সেই তুলনায় বাড়ছে। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে যে রোগী, সেই রোগী যে বেড রয়েছে সেই তুলনায় অর্ধেকেরও কয়েক গুণ বেশি রয়েছে। আমরা দেখেছি যে 5টি বেড রয়েছে ডায়রিয়া ওয়ার্ডে, সেখানে রোগী ভর্তি রয়েছে 24 জন। অন্য যে শিশু যে ওয়ার্ডটি রয়েছে সেখানে 24টি বেড রয়েছে, তার বিপরীতে 66 জন রোগী ভর্তি রয়েছে। এই যখন অবস্থা আমরা দেখছি যে সার্বিক যে হাসপাতালের চিত্র, সেখানেও কিন্তু রোগী ভর্তি রয়েছে বেশি। যে 250 শয্যা হাসপাতালে হলে এখানে 666 জন রোগী কিন্তু আজকে এখন পর্যন্ত কারণে আমরা দেখেছি যে বারান্দাতে রোগী থাকছেন এবং তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। এই যে অবস্থায় তারা বলছেন যে শয্যার সংকটের কারণে কিন্তু এই অবস্থা হয়েছে। তারা দাবি করছেন যে হাসপাতালে যদি আরো কিছু শয্যা বাড়ানো হতো তাহলে হয়তো সুবিধা হতো। যারা রোগী রয়েছেন তাদের মাত্র ডায়রিয়া ওয়ার্ডে মাত্র 5টি শয্যা রয়েছে, সেখানে যে রোগীর পরিমাণ প্রতিনিয়ত কিন্তু বাড়ে। পাশাপাশি কিছু ওয়ার্ডের একই অবস্থা। সব মিলে হাসপাতালের চিত্র যদি আমরা বলি যে হাসপাতালে রোগীর সংখ্যা দিন গেলেই কিন্তু বাড়ছে। যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে এই যে ঠান্ডা গরম, অর্থাৎ দিনের বেলা একটু গরম বেশি, রাতের বেলা কিছুটা শীত অনুভূত হচ্ছে। সে কারণে যারা শিশু রয়েছে, বয়স্ক রয়েছে, তারা আক্রান্ত হচ্ছেন বেশি। সে কারণে তাদের কিছু পরিচর্যার কথা বলছে, তাদের বাড়তি যত্ন নেওয়ার কথা বলছেন। বিশেষ করে যারা শিশু রয়েছেন তাদের বাড়তি যত্ন নেওয়ার কথা বলছেন। এই যেন শীত এবং গরম যেন কম লাগে। যদি রাতে দিনের বেলা গা ঘেমে যায়, সেক্ষেত্রে ভেজা কিছু দিয়ে গা মুছে দেওয়ার কথা বলছেন যারা চিকিৎসক রয়েছেন তারা। এছাড়া খাওয়ার ক্ষেত্রে তারা বলছেন যে ডাবের পানি এবং ফলমূল, বিশুদ্ধ পানি তারা খাওয়ার কথা বলছেন চিকিৎসক রয়েছেন তারা। এছাড়া খাওয়ার ক্ষেত্রে তারা বলছেন যে ডাবের পানি এবং ফলমূল, বিশুদ্ধ পানি তারা খাওয়ার কথা বলছেন। যারা ভুক্তভোগী রয়েছেন তারা বলছেন যে হঠাৎ করেই জ্বর বাড়ছে, সে কারণে কিন্তু এই আক্রান্তের সংখ্যা বাড়ছে। তো সব মিলিয়ে ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ কালীন। জমি অধিগ্রহণ জটিলতায় নওগাঁ বদলগাছি আঞ্চলিক মহাসড়কের প্রায় 2 কিলোমিটার অংশে কাজ বন্ধ রয়েছে। এতে সড়কের ছোট বড় খানাখন্দে বেড়েছে জনদুর্ভোগ, ঘটছে দুর্ঘটনা। দ্রুত সমস্যা সমাধানে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। আব্বাস আলীর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে নওগাঁ বদলগাছি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ। 7 কিলোমিটার সড়কের প্রায় 2 কিলোমিটার জুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগের সঙ্গে পাল্লা দিয়ে ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন সবচেয়ে বেহাল সদরের ঠ্যাংভাঙ্গা মোড়, পাহাড়পুর বাজার ও কীর্তিপুর বাজার অংশ। চলতি বছরের 6 সেপ্টেম্বর নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি সড়কটির উন্নয়ন কাজ। ধুলায় অবস্থা খারাপ, আমাদের এত সমস্যাটা হয়। বৃষ্টি হলে প্রচুর পরিমাণে বৃষ্টি জমা হয় এবং কোনো গাড়ি ঘোড়া রাস্তা দেখতে পায় না আর কি, এবং অ্যাক্সিডেন্ট হয়। আমার পরপর 4-5টা অ্যাক্সিডেন্ট হলো। ছাত্রছাত্রীকে হাত পা ভরে যায়, কাদা কাদিয়ে একটু পানি হয়ে যায় রাস্তায়। রাস্তায় গর্ত থাকার কারণে মোটরসাইকেলের সামনের চাকা গর্তে পড়ে যায়, গাড়ি উল্টে পড়ে যায়।
৫৮,৩৮,৫১,০০০ টাকা ব্যয়ে সড়কটি সংস্কারের কাজ করে জামিল ইকবাল মাহফুজ খান লিমিটেড জয়েন্ট ভেঞ্চার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় বিপাকে এলাকাবাসী। এদিকে জমি অধিগ্রহণ জটিলতায় সড়ক উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে বলে জানায় প্রকল্প ব্যবস্থাপক। অনেক জায়গাতে আমরা জানাইছি এর আগে, কিন্তু আসলে এই রাস্তার কাজটা হচ্ছে না। গাড়ি কাট হয়ে যায়, স্ট্যান্ড বক্স কলম কাটে যায়, হ্যাঁ চলাচলে খুব সমস্যা হয়ে যায়। রাস্তার কারণে গাড়ি চালানো খুব কঠিন, সপ্তাহে 200-300 টাকা খরচ হয়ে যায়। একর সমস্যার সমাধান হলে আমরা কাজটা করে ফেলবো। করটা আমাদের মধ্যে না, এটা হচ্ছে রোডসের সড়ক ভবনে আপনার কথা বলতে হবে। ডিসি অফিসে কোন প্রক্রিয়া আছে সেটা তারা ভালো বলতে পারবে। জমি অধিগ্রহণে ভূমি মন্ত্রণালয় থেকে টাকা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। অন্যদিকে দ্রুত সংকট কাটিয়ে সংস্কার কাজ শেষ হওয়ার কথা জানায় জেলা প্রশাসন। ভূমি অধিগ্রহণ কাজ প্রায় শেষ দিকে, আমরা টাকাও দিয়ে দিচ্ছি, ডিসি অফিসেও টাকা দিচ্ছে। আশা করি তারা টাকাটা পেয়ে গেলে আমাদের জায়গাটা হস্তান্তর করলে আমরা দ্রুত কাজ শেষ করতে পারবো। জনদুর্ভোগের বিষয়টা আমাদের জেলা প্রশাসনের নজরে এসেছে। আমরাও চেষ্টা করছি রাত দিন কাজ করে হলে যেন আমরা এই এলিকেজগুলো দ্রুত মানুষকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পেমেন্টগুলো দিতে পারি। দ্রুত সমস্যা সমাধান করে সড়ক উন্নয়নের কাজ শেষ করার দাবি স্থানীয়দের। এখন নওগাঁ। একসময়ের কৃষি নির্ভর ভাটির সবুজ শ্যামল জনপদ ফেনী। প্রবাসী আয়ের স্রোতে পালে লেগেছে হাওয়া। শহর ও গ্রাম জুড়ে উঠছে দালান, শপিং কমপ্লেক্স ও কলকারখানা। নিয়ন্ত্রণহীন অপরিকল্পিত অবকাঠামোর এই উন্নয়নে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সবুজ, কমছে কৃষি জমি, বদলে যাচ্ছে জেলার প্রাকৃতিক চিত্র। দিন দিন যা পরিণত হচ্ছে উষ্ণ রুক্ষ জনপদে, কমেছে খাদ্য উৎপাদন। এছাড়াও বিরূপ প্রভাব পড়ছে সার্বিক পরিবেশে। সুলাইমান ডালিমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন দুলাল তালুকদার। ফসলের মাঠ, চোখ জুড়ানো সবুজ, প্রজাপতির ওড়াওড়ি কিংবা অস্ত যাওয়া সোনালী সূর্য, সব যেন এখন ফিকে, হারিয়ে যাচ্ছে উন্নয়নের নামে ইট সিমেন্টের অবকাঠামোর চাপে। এই চিত্র ফেনীর মফস্বল শহর ছাগলনাইয়ার। এক দশক আগেও যেখানে ছিল ফসলি মাঠ, এখন সেখানে উঁচু দালানসহ নানা অবকাঠামো। উন্নয়নের ছোঁয়া লাগছে ঠিকই, তবে চরম ঝুঁকিতে পড়েছে কৃষিজমি। এছাড়া বাড়ি তৈরির জমি নির্বাচনে তোয়াক্কা নেই কোনো ধরনের নিয়ম নীতির। চতুর্দিকে তাকাইলে কি কথা অপরিকল্পিত যে মানে ভবন নির্মাণ, এবং এটাতে প্রমাণ হয় যে কি কথা এখানে যে কৃষি জমির কোনো কি কথা সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। প্রচুর কৃষি জমি ধ্বংস হয়েছে, কৃষি জমি ধ্বংস করে, অথচ দেখা গেছে যে যারা এখানে এসে বাড়ি করেছে তাদের গ্রামে একটি বাড়ি আছে। বছর দশেক আগেও এই মাঠের পুরোটা জুড়ে ছিল কৃষি জমি, প্রথমে একটু, এরপর আরেকটু। ক্রমান্বয়ে হয়তো এই মাঠের পুরোটাই যাবে শিল্প কারখানার পেটে। অনিয়ন্ত্রিতভাবে কৃষিজমি গ্রাসের এই চিত্র শুধু ফেনীর ছাগলনাইয়ার নিষ্কুঞ্জরায় নয়, আবাসন অবকাঠামোগত উন্নয়নে হারিয়ে যাচ্ছে পুরো জেলা জুড়ে কৃষিজমি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গেল এক দশকে জেলায় ৪,৭৬০ হেক্টরের বেশি আবাদি জমি কমেছে। প্রতি বছর কমেছে ৪৭৬ হেক্টরের বেশি। যেসব জমিতে একসময় ধানসহ বিভিন্ন ফসল হতো, এখন সেখানে ঘরবাড়ি, ইটভাটা, রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো। এই পরিস্থিতি চলতে থাকলে ঝুঁকিতে পড়তে পারে খাদ্য উৎপাদন। প্রতি বছর এই জমি কমে, যদি আমরা বলি 0.70% যদি কমে, তাহলে আমরা বর্তমানে ৭২,০০০ থেকে এখন আমরা ৬৮,০০০ হেক্টরের জমি পরিণত হয়েছে। প্রায় আমরা ৩ থেকে ৪,০০০ হেক্টর জমি হারাইছে। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস বলছে, কৃষি জমি, গাছপালা ও সবুজ ধ্বংস করে অবকাঠামোগত উন্নয়নের ফলে বেড়েছে জেলার সার্বিক উষ্ণায়ন। 11/5/2025 39.3 ডিগ্রি সেলসিয়াস ছিল। এটা দেশের সর্বোচ্চ ছিল এবং ফেনীর মধ্যে সর্বোচ্চ রেকর্ড। তো এগুলো আমি যে মনে করি এগুলো মূলত কারণ হচ্ছে মানব সৃষ্ট কারণে। তো এগুলো হচ্ছে আপনার ঘরবাড়ি তৈরি করা কারণে। সচেতন নাগরিক সমাজ বলছে, সময় এখন সিদ্ধান্তের। উন্নয়ন আর কৃষিজমি দুয়ের ভারসাম্যেই টিকে থাকবে দেশের ভবিষ্যৎ। সুলাইমান ডালিম, এখন ফেনী।
যশোর সদর উপজেলার তেঘরিয়া একসময় ছিল কৃষি ও দিনমজুর নির্ভর গ্রাম, কিন্তু এই গ্রাম এখন সুপরিচিত কাঠের তৈরি নানা তৈজসপত্রের জন্য। যেখান থেকে আগে সবুজ খেতে কৃষকের শ্রমের দেখা মিলত, সেখানে দিনভর কারিগরদের কর্মব্যস্ততা ও কাঠ কাটা মেশিনের শব্দ। এখানে তৈরি কাঠের পণ্যের চাহিদা ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। ফলে অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসছে তেঘরিয়া গ্রামে। এনামুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন রিপন হোসেন। যশোর সদরের তেঘরিয়া গ্রামের বাসিন্দা একরামুল হোসেন ৩৪ বছর ধরে করেছেন তাঁতের গামছা বুননের কাজ। এতে জীবনযাপনে হিমশিম খাওয়ায় ২০১৮ সালে পেশা বদল করে কাঠের নানা পণ্য তৈরি শুরু করেন। ধীরে ধীরে কাঠের খুন্তি, চামচ, লেবুর রস বের করার চাপ যন্ত্র, ডাল ঘুঁটনি তৈরি করে নিজের ভাগ্য বদলে ফেলেছেন তিনি। গড়ে তুলেছেন কারখানা। একরামুলের মতো তেঘরিয়া গ্রামের অন্তত ২৬ উদ্যোক্তা গড়ে তুলেছেন এমন কারখানা। চিন্তা করলাম যে পরিবর্তন ঘটানো যায় কি করে, তা ওই পড়াটা করে ছোটোর পড়ায় ওখানে যে আমি এই কাজ শিখলাম। শিখে আমি নিজে এখন বাড়ি কারখানা করি, আবার ১০-১২ জন লোকে কাজ করে, আর আমিও করি। একজন ৭-৮০০ ১,০০০ টাকা আয়ও করতে পারে, আমিও ১,০০০ মতন টাকা আয় করতে পারি। ২০১২ সালে ওই গ্রামের সুবোধ রায়ের কারখানা থেকে শুরু হয় কাঠের তৈজসপত্র তৈরির কাজ। তার কারখানা থেকে এরই মধ্যে ৫০ জন কাজ শিখে নিজেরাই কারখানা গড়ে তুলেছেন, নয়তো অন্যের কারখানায় কাজ করছেন। এতে মালিকদের পাশাপাশি ভাগ্য বদলেছে শ্রমিকদেরও। প্রথম চামচ খুঁটি তৈরি করলাম, পরে স্লোভাবে চলতো, তারপর দেখা গেল এটা বাজারে খুব চাহিদা বাড়িয়ে গেল। তখন আমরা আস্তে আস্তে এটা আরও বড় করার চিন্তা ভাবনা নিয়ে শুরু করলাম। কোনো কাজের ঠিক নেই, যখন যে কাজ তখন সেই কাজ করতাম। তারপর থেকে এই খুন্তি নাকড়ির কারখানা হলে এই কাজ শিখেছি, শিখে এখন বর্তমানে এই কাজই করতেছি। আমি সর্বপ্রথম থেকেই এই কাজ শিখেছি আর এই কাজই করতেছি। আল্লাহ দিলে অনেকটাই ভালো আছি। এখানে আমি কাজ করে কিছুটা স্বাবলম্বী হয়েছি, মানে আমার সংসারটা আমি খুব ভালোভাবে চালাতে পারতেছি। বৈদ্যুতিক লোডশেডিং ও প্রয়োজনীয় মূলধনের অভাবে পণ্যের ব্যাপক চাহিদা সত্ত্বেও উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানালেন উদ্যোক্তারা। এ সমস্যার সমাধান হলেই বিদেশেও পণ্য রপ্তানি করতে পারবেন বলে মনে করছেন তারা। এখানে শুরু করার পরে আমাদের চাহিদাটা অনেক বাড়ে, হঠাৎ করে অনেক চাহিদা বেড়ে যায়। চাহিদা বাড়ার কারণে আমরা তখন 2 জন থেকে 4 জন, 8 জন, 10 জন প্রয়োজন অনুযায়ী আমরা লোক বাড়ানো শুরু করি। যে ব্যবসাটা মানে নিত্য আয়, দেখা যাচ্ছে একটা শ্রমিক যদি 1000 টাকা আয় করে, তা আমার হয়তো 200-300 থাকে, তাহলে আমি 10টা লোক খাটাতে পারলি দেখা যাচ্ছে যে প্রতিদিন কিছু আমার মুনাফা থাকে। বিসিক জানায় এই উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। শিল্পোন্নয়নে সব ধরনের সহায়তা দেওয়া হবে। আমরা ইতিমধ্যে ভিজিট করেছি এবং তারা কিছু সমস্যার কথা উল্লেখ করেছে। বিদ্যুতের সমস্যা, আর্থিক অসচ্ছলতা এবং পণ্যের বাজারজাতকরণের বিষয়টি বেশি গুরুত্ব আরোপ করেছে। সে বিষয়ে আমরা মূলত আশ্বাস দিয়েছি, আমরা বিদ্যুৎ বিভাগকে আমাদের দপ্তর থেকে একটি পত্র প্রদান করব যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ তারা পেতে পারে। আর তাদের পণ্যের মার্কেটিংয়ের জন্য ইতিমধ্যে আমরা মেলা করে থাকি, জানেন আপনারা, বিসিক জেলা পর্যায়ে মেলা করে, মেলার মাধ্যমে তাদের পণ্যের প্রচারটা আমরা করে দিতে পারবো। তেঘরিয়ার ২৬টি কারখানায় কাজ করছেন অন্তত ৫০০ নারী পুরুষ। বছরে এখান থেকে প্রায় ৫ কোটি টাকার পণ্য যায় সারা দেশে। এখন যশোর। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দির সংরক্ষিত বনাঞ্চলের প্রাকৃতিক জলপ্রপাত হামহাম জলপ্রপাত। স্থানীয় বাসিন্দারা একে হামহাম ঝর্ণা বলেও ডাকে। প্রায় 14টি পাহাড় ও পাথরের ছোট বড় ছড়া পেরিয়ে এই ঝর্ণার কাছে পৌঁছাতে হয় পর্যটকদের। হামহাম জলপ্রপাতের সৌন্দর্য ধরা পড়ে বর্ষার সময়, তবে জলপ্রপাতে পৌঁছানোর রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এম এ হামিদের তথ্য ছবিতে বিস্তারিত। হামহাম জলপ্রপাত ১৭০ ফুট পাহাড়ের উপর থেকে স্বচ্ছ পানি আছড়ে পড়ছে বড় বড় পাথরের গায়ে। আর এই মনোরম দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। মৌলভীবাজারের কমলগঞ্জ সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত হামহাম জলপ্রপাত। এর পশ্চিম দিকে চা বাগান, পূর্ব দক্ষিণে অবস্থিত ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত। আর প্রায় ১০ কিলোমিটার পাহাড়ি পথ পায়ে হেঁটে পৌঁছাতে হয় এই জলপুরীর আঙিনায়।
যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় চোখে পড়বে সারি সারি কলা গাছ, জারুল, সেগুন, কদম গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ। এছাড়া সবুজ ঘন বন আর নিস্তব্ধতায় নানা প্রজাতির বন্যপ্রাণী আর পাখির হাঁকডাকও শুনতে পাওয়া যায়। পর্যটকদের মুগ্ধ করতে সবুজ প্রকৃতির মাঝে এক অপরূপ ঝর্ণা হামহাম জলপ্রপাত। তবে খুবই ভালো লাগছে। আশা করি যে ওখানে যাওয়ার পরে এখানে প্রাকৃতিক পরিবেশটা আরো ভালো লাগবে। আসার পরটা কষ্ট হলো, এখানে এসে একটা মনে একটা তৃপ্তি পাইছে, একটা শান্তি পাইছে, আশাটা সার্থক হয়েছে। কমলগঞ্জ থেকে জিপ গাড়িতে যেতে হয় চাপপাড়ায় চা বাগানের কলা বাগান এলাকায়। সেখান থেকে পায়ে হাঁটার 2 ঘন্টার রাস্তা গেলেই পৌঁছানো যায় হামহাম জলপ্রপাতে। এই ব্যবসা বাণিজ্য হইলো, গাইড হইলো, সবকিছু খাবার দাবার ব্যবস্থা হইলো, পর্যটকেরও সবকিছু ব্যবস্থা হইলো, এগুলো নিয়ে আমরা উন্নত। এখানে মনে করেন জন্নাতে একটু পানি কম, তাই বলি লোক একটু কম আসে, আর বর্ষাকালে প্রচুর লোক আসে। এদিকে পর্যটকদের নিরাপত্তা সহ রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের ভ্রমণ পিপাসু যারা পর্যটকবৃন্দ আছে প্রায়ই তারা এখানে আসেন। পর্যটন স্পটে যাওয়ার পথে রাস্তার একটি দুর্ভোগের শিকারণ বিষয়টি আমরা অবগত আছি। আমরা এখানে যাওয়ার যে রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে সম্পূর্ণ আগে করা হয়েছিল, এখন কিছু সংস্কার কাজ প্রয়োজন হবে। আমাদের একটি প্রকল্পের আওতাধীনে সংস্কার কাজটি সম্পূর্ণ করা হবে। 2008 সালে হামহাম জলপ্রপাতের সন্ধান মিললেও পর্যটক আনাগোনা শুরু হয় 2010 সাল থেকে। এখন মৌলভীবাজার। চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের 44তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের হালি শহরে অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় আর্টিলারি সেন্টারে পৌঁছালে তাকে জিওসি 24 পদাতিক ডিভিশন, জিওসি 8 ডক ও সেন্টার কমান্ডেন্ট বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনাবাহিনীর সেনা সদর ও অন্যান্য ডিভিশন থেকে সিনিয়র অফিসার, আর্টিলারি রেজিমেন্ট ও এয়ার ডিফেন্স কোরের ব্রিগেড ও ইউনিট অধিনায়কগণ। এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অধিনায়কদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। দেশের শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এ সময় আর্টিলারি রেজিমেন্ট ও এয়ার ডিফেন্স কোরের উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও এসব প্রকল্প নিয়ে দিক নির্দেশনা দেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। 3 দশক পর নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, অন্যান্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচি চালানোই পেন্টাগনকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়ার নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা চালানোর একদিন পরেই এই ঘোষণা দিলেন ট্রাম্প। তবে অস্ত্রগুলোর পরীক্ষা কিভাবে হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন প্রেসিডেন্ট। 1992 সালের পর থেকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় অঞ্চলের 3 দেশ জামাইকা, হাইতি ও কিউবায় তাণ্ডব চালিয়ে অনেকটা দুর্বল হয়ে ক্যাটাগরি 1-এ নেমে এসেছে বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। এরই মধ্যে এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনের। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী ঝড়টি ঘন্টায় 90 কিলোমিটার গতিতে বাহামা দ্বীপপুঞ্জ অতিক্রম করছে। বৃহস্পতিবার রাতে বারমুডা দিয়ে অতিক্রম করার কথা রয়েছে মেলিসার। মঙ্গলবার ক্যাটাগরি 5 মাত্রায় প্রথমে জামাইকায় আঘাত হানে হারিকেন মেলিসা। এতে নিহত হন অন্তত 4 জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 77% অঞ্চল, যদিও এরই মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার বিমানবন্দরের ফ্লাইট চলাচল। জামাইকার পর হাইতিতে আঘাত হানলে এতে নিহত হয়েছে অন্তত 24 জন। ব্যাপক বন্যা দেখা দেয় সেখানে, বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন। কিউবাতেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। অতিরিক্ত গরমে বিশ্বজুড়ে প্রতি মিনিট বা 60 সেকেন্ডে একজন মানুষ মারা যান, যার অর্থ বছরে তীব্র তাপপ্রবাহের কারণে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটছে। জনস্বাস্থ্যের ওপর জলবায়ুর প্রভাব নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন 2024 সালে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি ছাড়িয়েছে। তাপমাত্রা বাড়ায় ক্রমেই বাড়ছে সমুদ্রের উষ্ণতা, যা প্রাকৃতিক দুর্যোগকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করছে। আরও জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি।
প্রতিনিয়ত বন জঙ্গল উজাড় করে নগরায়ন, শিল্প কারখানা তৈরি ও অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার সহ মানবসৃষ্ট নানা কারণে বায়ু দূষণের কবলে বিশ্ব, যার ফলে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। খরা, দাবানল, ঘূর্ণিঝড়, বন্যা ও মেঘভাঙা বর্ষণের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে জনজীবনে। প্রাণহানি, ক্ষয়ক্ষতি ছাড়াও নানান রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। আবার অতিরিক্ত গরমের প্রভাবে নানা রোগে প্রাণ হারাচ্ছেন অনেকে। জনস্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার তথ্য বলছে, অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে বিশ্বজুড়ে প্রতি মিনিটে একজন মানুষ মারা যাচ্ছেন। সারা বছরের হিসেবে তীব্র গরমে প্রাণ হারাচ্ছেন কয়েক লাখ মানুষ। গবেষকরা বলছেন 1990 সালের পর থেকে বিশ্বজুড়ে অতিরিক্ত তাপপ্রবাহে মৃত্যুর হার 23% বৃদ্ধি পেয়েছে। 2012 থেকে 21 সালের মধ্যে প্রতি বছর গড়ে প্রাণ হারিয়েছেন 5,46,000 মানুষ। সবশেষ 4 বছরের জরিপের তথ্য মতে একজন ব্যক্তিকে বছরে গড়ে 19 দিন তীব্র তাপমাত্রার সংস্পর্শে আসতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই পরিস্থিতি প্রাণঘাতী পর্যায়ে যায়। উচ্চ তাপমাত্রার কারণে 2024 সালে বিশ্বব্যাপী শ্রমজীবীদের রেকর্ড 639 বিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হয়েছে, যা স্বল্পোন্নত দেশের জাতীয় জিডিপির 6% ক্ষতি করেছে। পরিবেশবিদরা বলছেন, গেল বছর বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি ছাড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে তথ্য প্রদানকারী ইউরোপীয় সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, 2024 সালের তাপমাত্রা 1850 থেকে 1900 সালের প্রাক শিল্পযুগের তুলনায় 1.6 ডিগ্রি বেশি ছিল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীদের দেয়া তথ্য বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব আবহাওয়া সংস্থাও। যদিও 2015 সালের প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী 2050 সাল পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রির নিচে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। In 2010, a limit was set to keep warming below 2 degrees. But already at that time, over 100 countries did not consider that a acceptable limit. So that is why, based on further scientific information, in 2015, the Paris Agreement set a long-term temperature goal of limiting warming well below 2 degrees and to pursue to limit it to 1.5 degree. আর বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, গত 10 বছরের মধ্যে 2024 সালে উষ্ণতম বছরের সাক্ষী হয়েছে বিশ্ব। পানির উৎসগুলো শুকিয়ে যাচ্ছে এবং বনের আর্দ্রতা নষ্ট হয়ে যাচ্ছে। এতে পশ্চিম আমেরিকা, কানাডা থেকে দক্ষিণ ইউরোপ এবং রাশিয়ার সুদূর প্রাচ্য পর্যন্ত বৃহত্তর এবং উত্তপ্ত দাবানলের পরিস্থিতি তৈরি হচ্ছে। The indicators of global climate change initiative that every year around May-June publishes an update. In 2025, their update that was published in May shows that the year before, global warming stood at 1.36 degrees Celsius. So that is very close to the 1.5 degree limit, but not yet at it. 1950 সালের পর 2024 সালেই ব্রাজিলের অ্যামাজন ফরেস্ট সবচেয়ে খারাপ এবং ব্যাপক খরার কবলে পড়ে। গেল বছর নদীর পানির স্তর সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় রেইন ফরেস্টে একাধিক দাবানলের ঘটনা ঘটে। বিজ্ঞানীরা বলছেন, 2050 সালের মধ্যে অ্যামাজনের 10% থেকে 47% অংশ জলবায়ু পরিবর্তনের কারণে তাপ এবং খরার পাশাপাশি অন্যান্য হুমকির সম্মুখীন হবে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। 3 কোটি রুপি খরচে দিল্লিতে ক্লাউড সিডিং বা মেঘের বীজ ছড়িয়েও বৃষ্টির দেখা না পাওয়ায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে ভারত। শীতের 4 মাসে 25 কোটি রুপি ব্যয়ে দিল্লিতে 12 বার কৃত্রিম বৃষ্টিপাতের চেষ্টা চালাতে চায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি IIT। বায়ু দূষণের এই প্রচেষ্টায় খরচ করা অর্থকে লোকসান হিসেবে দেখতে চায় না কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ভয়াবহ বায়ুদূষণে দম নেয় যেন তাই। প্রতি বছরের মতো এবারও দীপাবলির পর বিষাক্ত বাতাসে হাঁসফাঁস অবস্থা দিল্লির জনজীবন। 29 অক্টোবরও ভারতের রাজধানীর বায়ুমান সূচক 300-র উপরে রেকর্ড করা হয়েছে, যা খুব খারাপ হিসেবে বিবেচনা করা হয়। এতে করে মারাত্মক শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও গলা ব্যথার মতো সমস্যায় ভুগছে দিল্লির মানুষ। ऐसा लग रहा है कि मास्क पहन के ही बाहर आना चाहिए और पानी ज़्यादा पीना चाहिए। ये सब लगा 2-3 दिन से घूम रहा हूँ मैं। हंकी में हल्का सा थोड़ा जलन भी हो रही है। जैसे बहुत
कुछ आप जो पोल्यूटेड एयर है उसको लेते हो अंदर, तो कभी कभी लगता है कि इस टाइम पे फिजिकल एक्सरसाइज बंद कर देनी चाहिए एंड शुड बी घर में ही रहना चाहिए हमारे को। এমন পরিস্থিতিতে ঢাকঢোল পিটিয়ে দিল্লির আকাশে কয়েক দফা ক্লাউড সিডিং বা মেঘের বীজ ছড়িয়েও ব্যর্থ হল বিজেপি সরকার। কোটি কোটি রুপি খরচ করেও বায়ু দূষণ কমাতে ঝরানো সম্ভব হয়নি বৃষ্টি। এর জন্য বাতাসের কম আর্দ্রতাকে দুষছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি IIT কর্তৃপক্ষ। বিমান দিয়ে মেঘের বীজ বপনে 3 কোটি 20 লাখ রুপি খরচ করে সফলতার দেখা না পেলেও থমকে যাচ্ছে না চেষ্টা। প্রচেষ্টা চলছে পুরো শীতকালে ক্লাউড সিডিং অব্যাহত রাখার। জানা গেছে প্রতিবার ক্লাউড সিডিংয়ে খরচ হবে 60 লাখ রুপির বেশি। সেই হিসেবে 4 মাসে 12 বার কৃত্রিম বৃষ্টিপাতে মেঘের বীজ বপনে ব্যয় হবে অন্তত 25 কোটি রুপি। এই অবস্থায় বায়ু দূষণ কমাতে ক্লাউড সিডিংয়ে সরকার বরাদ্দ আরও বাড়াবে বলে প্রত্যাশা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি IITর। বায়ু দূষণের এই প্রচেষ্টায় খরচ করা অর্থকে লোকসান হিসেবে দেখতে চায় না কর্তৃপক্ষ। ক্লাউড সিডিং হলো আবহাওয়া পরিবর্তনের একটি কৌশল, যা বেশিরভাগ ক্ষেত্রে শুষ্ক অঞ্চলে কৃত্রিমভাবে বৃষ্টিপাতের জন্য করা হয়। এর জন্য ব্যবহার করা হয় বিমান ও ড্রোনের, যার মাধ্যমে মেঘের উপর সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বা শুষ্ক বরফের মতো রাসায়নিক পদার্থ স্প্রে করা হয়। এই রাসায়নিক কণাগুলো মেঘের জলকণাকে একত্রিত হতে সাহায্য করে, যা সফল হলেই হয় বৃষ্টি। দিল্লিতে প্রথম ক্লাউড সিডিং এর পরীক্ষা চালানো হয়েছিল 1957 সালে। এরপর 1972 সালে আরেকবার এই প্রচেষ্টা চালানো হয়েছিল। ক্লাউড সিডিং এর ট্রায়াল নিয়ে মিশ্র ফলাফলের ইতিহাস আছে বিশ্বজুড়ে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন বাণিজ্যের শিরোনামগুলো আরও একবার। কোনো ঘোষণা ছাড়াই দক্ষিণ কোরিয়ার বুসানে শেষ হলো ট্রাম্প শি জিনপিং বৈঠক। বাণিজ্য চুক্তির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট নেয়ার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সবশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ। জয়পুতুল সহ 3 মামলায় আসামি 47 জন। জামায়াতের 300 আসনে প্রাথমিক প্রার্থীর বেশিরভাগই তরুণ ও সাবেক ছাত্র শিবির নেতা। নতুন ভোটার টানতেই দলের এমন কৌশল। নতুন বাংলাদেশ পরিচালনায় যোগ্য বানাবো, সেই ধরনের লিডারশিপ কিন্তু আমরা এখনই কিন্তু রিক্রুট করছি বাছাই। জলবায়ুর পরিবর্তনে ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। হাসপাতালের শয্যা সংখ্যার কয়েক গুণ রোগী। যশোরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এবং ফেনীতে অপরিকল্পিত নগরায়নে কমছে কৃষি জমি, বাড়ছে উষ্ণতা। খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাব। প্রতি বছর এই জমি কমে প্রায় আমরা 3 থেকে 4 হেক্টর জমি হারাইছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।